ভারত এবং বাংলাদেশের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচটি শেষ হয়ে গিয়েছে। পুরো ম্যাচ জুড়েই বাংলাদেশি ব্যাটসম্যানদের তীব্র ব্যর্থতা ছিল। কোনো ব্যাটসম্যানই ঠিকমতো রান করতে পারেননি। তবে সেদিক থেকে যদি বিবেচনা করি তাহলে বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত ভালো খেলেছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসটাতে তিনি যেভাবে একদিক থেকে উইকেটে ছিলেন এবং বিশেষ করে বেশ কয়েকটা দর্শনীয় শট মেরেছেন। স্পিনারদের বিরুদ্ধে তার যে রিভার্স সুইপগুলো ছিল তা সত্যি দেখার মতো। বাংলাদেশের এই অধিনায়ক শান্ত বেশ কয়েক বছর ধরেই তিনি তেমন একটা ফর্মে ছিলেন না এবং অধিনায়ক হওয়ার পর তো তার ফর্ম একদমই ছিল না। যদি আমরা একটু স্ট্যাট আলোচনা করি তবে দেখব যে গত 7টা ইনিংসে তিনি মোট রান করেছেন 90, যার এভারেজ 16.85, যেটা একদম ভালো বলা চলে না। এবং এই নিয়ে তাদের যে মিডিয়াগুলো ছিল সেগুলো কিন্তু প্রচুর তাকে ট্রল করা হতো। তবে এই যে 80+ একটা তিনি রান করলেন, এই রানটা করার ফলে তার কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হলো। তিনি যদি এই ফর্মটাকে ক্যারি করতে পারেন পরের ম্যাচের জন্য কানপুরে, তাহলে কিন্তু তিনি সেখানেও একটি ভালো রান তৈরি করতে পারেন। এখানে একটু যদি ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে আমরা বাংলাদেশি ব্যাটসম্যানদের আলোচনা করি তবে দেখব যে দুই দেশের ব্যাটসম্যানদের মধ্যে একটা পার্থক্য হয় কি, যে যখন ভারতীয় ব্যাটসম্যানরা রান করে, অর্থাৎ ধরো হয়তো 50+ রান হলো, তাহলে ভারতীয় ব্যাটসম্যানরা কিন্তু তারা জানে কিভাবে সেই 50+ রানকে 100-এ কনভার্ট করতে হয়। যেমন শুভমন গিল বা ঋষভ পন্থ, তারা দুজনেই কিন্তু তাদের রানটাকে 100+-এ ক্রস করিয়েছে। সেক্ষেত্রে কিছুটা ব্যর্থ হয়েছে শান্ত। তার উচিত ছিল উইকেটে আরেকটুক্ষণ থেকে তার 80+ রানটাকে 100-এ নিয়ে যাওয়া। তবে সব দিক থেকে বিচার করে এটা বলাই যায় বেশ কয়েক বছর পর বা বেশ কয়েকটা ইনিংস খারাপ খেলার পর বাংলাদেশের ক্যাপ্টেন শান্ত আবার ফর্মে ফিরে এসেছে। তিনি যদি এই ফর্মটাকে ক্যারি করতে পারেন তবে কানপুর টেস্টেও তিনি একটা ভালো ইনিংস বাংলাদেশিদের জন্য উপহার দেবেন বা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ভালো করে খেলবেন। তো আশা করব তিনি ইনিংসটাকে ক্যারি করতে পারবেন তার পরের টেস্ট ম্যাচে এবং বাংলাদেশের জন্য এটা খুব ভালো হবে।